হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো অশোক একজন কবিতা থেকে ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে অলরেডি 3টে ভিডিও পোস্ট করা হয়েছে। প্রথম ভিডিওয় আমরা আলোচনা করি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিতভাবে। দ্বিতীয় এবং তৃতীয় ভিডিও আমরা যথাক্রমে আলোচনা করি ব্যাকরণ থেকে। একটা ভিডিও রয়েছে তোমার কারকের ওপর বিস্তারিতভাবে আলোচনা, আর একটা ভিডিও রয়েছে সমাসের ওপর বিস্তারিতভাবে আলোচনা। মানে অশোক একজন কবিতা থেকে যত রকমের কারকের প্রয়োগ রয়েছে কিংবা সমাসের প্রয়োগ রয়েছে তোমরা সেই ভিডিও 3টে দেখলে কিন্তু পেয়ে যাবা। আজকে আমরা অশোক একজন কবিতা থেকে লাইন ধরে ধরে বিস্তারিতভাবে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। অশোক একজন কবিতার লাইন ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা শুরু করার পূর্বে আমাদের অশোক একজন কবিতার কবি পাবলো নেরুদা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে। মানে তুমি কোনো শিল্পকর্ম যখন দেখো, ঠিক আছে, শিল্পকর্ম দেখে যখন মোহিত হও, সেই শিল্পকর্মের শিল্পী যে তাই কিন্তু বিশদে জানা দরকার। আর বিগত বছরের প্রশ্নপত্রগুলো যদি তোমরা লক্ষ্য করো, 17 বলো, 18 বলো, 19 বলো, 20 বলো, তাহলে দেখবা প্রত্যেকটা কবিতা থেকেই কিংবা গল্প থেকেই কিংবা প্রবন্ধ থেকে তুমি যে বিষয়ই বলো না কেন, মূল বিষয় থেকে যেমন প্রশ্ন আসে তেমন কবি পরিচিতি থেকে কিংবা লেখক পরিচিতি থেকেও কিন্তু প্রশ্ন থেকে থাকে। সেই জন্য শুধু বিষয়বস্তু ভালোভাবে বুঝলে হবে না, কবি পরিচিতি সম্পর্কেও সম্যক ধারণা দরকার। সেই জন্য আমরা প্রথমে এই ভিডিওয় কবির সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো এবছরের মাধ্যমিক পরীক্ষা আসতে পারে। তারপরে আমরা আলোচনা করব মূল কবিতা নিয়ে। পাবলো নেরুদা অশোক একজন কবিতাটা রচনা করে, কিন্তু বাংলায় তর্জমা করেন হচ্ছে নবারুণ ভট্টাচার্য। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। বাংলায় কে তর্জমা করেন? নবারুণ ভট্টাচার্য। এটা কিন্তু আসতে পারে। একটু আগে আমরা বললাম মূল কবিতায় প্রবেশের পূর্বে পাবলো নেরুদার সম্পর্কে, মানে পাবলো নেরুদার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু ডিটেলসে আমরা জেনে নিব। প্রথমে আমরা জানবো হচ্ছে পাবলো নেরুদার জীবনকাল। তিনি 1904 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1973 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন কিন্তু তিনি বেঁচে ছিলেন না। এর মধ্যেই তিনি, মানে যেটুকু সময় বেঁচে ছিলেন এর মধ্যেই দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেছে। মানে দুটো বিশ্বযুদ্ধের সাক্ষী বলতে পারো পাবলো নেরুদাকে। এটা গেল হচ্ছে জীবনকাল। এরপরে পাবলো নেরুদার প্রকৃত নাম কি কিংবা সম্পূর্ণ নাম কি এটা আমাদের জানতে হবে। পাবলো নেরুদার প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম নেক্তালি রিকার্দো রেয়েন্স বাসো আলতো। এটা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসেবে কিংবা এমসিকিউ প্রশ্নোত্তর হিসেবে কিন্তু এই যে বিষয়টা আলোচনা করলাম, যে তথ্যটা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। এটা কিন্তু বারবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে, এমসিকিউ প্রশ্ন হিসেবে কিন্তু টেস্ট পেপারের পেজগুলো যদি উল্টাও পেয়ে যাবা। সেই জন্য এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এটা গেল হচ্ছে তার প্রকৃত নাম কি সেটা। এরপরে কি রয়েছে দেখো, তিনি কোথায় জন্মগ্রহণ করেন এটাও কিন্তু প্রশ্ন হতে পারে। শুধু হতে পারে তাই নয়, হয়ও কিন্তু। ঠিক আছে, তিনি চিলির সীমান্ত শহর পার্লেতে জন্মগ্রহণ করেন। এটা ছিল তার। নেক্সট হচ্ছে পাবলো নেরুদা নামটির উৎস। মানে এই যে পাবলো নেরুদা তিনি নিজের নাম রেখেছেন, এই নামটা রাখার ক্ষেত্রে কোন কোন বিষয় তার মাথায় কাজ করেছে? পাবলো নেরুদা নামটির উৎস হিসেবে আমরা যে তথ্যটা পাই সেটা হচ্ছে চেক লেখক যা নেরুদা। ঠিক আছে, চেক লেখক যা নেরুদার নেরুদা অংশটা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাসো। এই দুটো নাম থেকে তিনি নাম তৈরি করেছিলেন হচ্ছে পাবলো নেরুদা। তিনি ব্যক্তিগত জীবনে সাহিত্যচর্চা করতে ভালোবাসতেন। যেসব সাহিত্যচর্চা তিনি করেছেন সেসব সাহিত্যচর্চা তার পরিবারের লোকজনের কাছে, বিশেষ করে তার বাবার কাছে, বাবার সামনে যাতে না আসে। ঠিক আছে, বাবার সামনে এলে হয়তো তিনি বকাবকি করবেন, পড়াশোনা ভালোভাবে না করে সাহিত্যচর্চা করছেন, সেই জন্য তিনি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। প্রথমে তার জন্ম মৃত্যু সাল জানলাম, তারপরে তিনি কোথায় জন্মগ্রহণ করেন সেটা আমরা জানলাম, তার প্রকৃত নাম জানলাম, তার যে নাম পাবলো নেরুদা, যে নামে তিনি গোটা বিশ্বে পরিচিত, সেই নামটির উৎসও কিন্তু আমরা জানলাম। এরপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবলো নেরুদা সম্পর্কে জেনে নিব। 1927 সালে চিলির সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠায়। এরপরে কি রয়েছে দেখো, 1971 খ্রিস্টাব্দে তাকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। মানে আমাদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, ঠিক আছে, চিলির তেমন বিশ্বকবি হিসেবে তারা বলতে পারে হচ্ছে পাবলো নেরুদার নাম।
আমরা ভারতে বসবাস করি বলে আমাদেরকে ভারতীয় বলা হয়, তো তেমনই চিলিতে যারা বসবাস করতো তাদেরকে চিলিয়ান বলা হতো। আর চিলিয়ান মানে চিলির বসবাসকারী মানুষদের মুখের ভাষা ছিল হচ্ছে স্প্যানিশ। তারা স্প্যানিশ ভাষায় কথা বলতো, ঠিক আছে। এই যে মূল কবিতা, এটা স্প্যানিশ ভাষায় রচিত, আর বাংলায় তর্জমা করেন হচ্ছে নবারুণ ভট্টাচার্য। এখানে দেখো মূল কবিতার নাম লেখা রয়েছে, যেটা পাবলো নেরুদা নিজে লিখেছেন, ঠিক আছে। মূল কবিতার নাম হচ্ছে লা ডেস ডিকাডা, আর মূল গ্রন্থ হচ্ছে এস্ট্রা ভাজিরিও। এই যে লা ডেস ডিকাডা, এই মূল কবিতাটা তোমার মূল গ্রন্থ পাবলো নেরুদার রচিত, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এস্ট্রা ভাজিরিও গ্রন্থে রয়েছে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে কি রয়েছে দেখো, নবারুণ ভট্টাচার্যের 20টা প্রেমের কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। মানে এই লা ডেসডিকাটা কবিতাটাই তোমরা বাংলায় অসুখী একজন কবিতা নামে পড়ছো, যে কবিতাটা নবারুণ ভট্টাচার্যের 20টা প্রেমের কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিলাম। এবার মূল কবিতায় প্রবেশ করব। মূল কবিতায় প্রবেশের পূর্বেও কয়েকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। এই যে অসুখী একজন কবিতাটা, ঠিক আছে, অসুখী একজন কবিতার প্রেক্ষাপটে রয়েছে হচ্ছে যুদ্ধ, চিলির গৃহযুদ্ধের কথা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। এরপরে কি রয়েছে, কবিতাটা যুদ্ধের প্রেক্ষাপটে রচিত হলেও যুদ্ধের প্রেক্ষাপটে রচিত হলেও চিরকালীন প্রেমের বিষাদময়তার দিকটাও কিন্তু এই কবিতায় উঠে উঠে এসেছে। আর কবিতাটা যখন তোমরা পড়তে শুরু করবে কিংবা একটার পর একটা পঙ্ক্তি পড়ে পড়ে এগিয়ে চলবা, তখন বুঝতে পারবা ক্যামেরা যেমন প্রথমে ক্লোজার শট নেয়, ক্লোজার শট থেকে ক্রমশ লং শটে চলে যায়, সেরকম কিন্তু প্রথমে তুমি খুব কাছ থেকে ছবিটা দেখবা, দিয়ে আস্তে আস্তে ছবিটা হয়তো অস্পষ্ট হয়ে আসবে কিংবা ঝাপসা হয়ে আসবে, কিংবা বুঝতে একটু সমস্যা লাগবে। মানে এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, সময়ের প্রবাহমানতাকে কবি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন কয়েকটা চিত্রকল্পের সাহায্যে। এখানে দেখো স্টার্টিং কি রয়েছে, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। এখানে প্রথমে রয়েছে আমি, ঠিক আছে, আমি হচ্ছে সর্বনাম। আত্মগত সংলাপের মধ্য দিয়ে কবিতার স্টার্টিংটা শুরু হয়েছে। কবি তার প্রিয়জনকে রেখে মানে বহু দূরে চলে যাচ্ছে, ঠিক আছে, সেটা বোঝাতে দিয়ে দূরে এই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। মানে কবি তার প্রিয়জন ছেড়ে, প্রিয় দেশ ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন, সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে, খুব সহজ সরলভাবে কবি এখানে ফুটিয়ে তুলেছেন। দেখো কি বলছে, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূরে। যখন বাড়ি থেকে কেউ বাইরে যায়, তখন বাড়ির যে কর্ত্রী কিংবা বাড়ির যেসব সদস্য রয়েছে, তারা কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে যে যাচ্ছে তাকে এগিয়ে দেয়। শুধু এগিয়ে দেয় তাই নয়, তারা কিন্তু অপেক্ষায়ও থাকে সে কবে ফিরে আসবে। ফিরে আসা এবং গ্রহণ করার একটা ব্যাপার এখানে প্রকাশ পাচ্ছে। এরপরে কি রয়েছে দেখো, আর একটা বিষয় তোমাদেরকে বলে দিই, এখানে যদি তাকে, এই শব্দটার তলায় যদি, এই পদটার তলায় যদি দাগ থাকতো, তাহলে কারক নির্ণয় তোমরা কীভাবে করতে, প্রশ্ন করতে হবে কাকে ছেড়ে দিলাম, কী ছেড়ে দিলাম, তাহলে উত্তর হবে হচ্ছে তাকে, ঠিক আছে, তাকে। তাহলে এটা হবে হচ্ছে কর্মকারকে কে বিভক্তি, ঠিক আছে, বুঝতে পারলা। আমি চলে গেলাম দূরে, এখানে আমির তলায় যদি দাগ থাকতো তাহলে প্রশ্ন করতে হতো কে চলে গেল, কি চলে গেল। কে এবং কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি আর উত্তর যদি একই হয়, তাহলে তোমার কর্তৃকারক হয়। এখানে কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে। নেক্সট কী রয়েছে দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এখানে সে বলতে কবির প্রিয়তমাকে কিংবা কবির প্রিয়জনকে বোঝানো হচ্ছে। কবি যে চলে গেছেন, কবির যে ফেরার কোনো সম্ভাবনাই নেই, কবির প্রিয়তমা সেটা সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। নেক্সট কী রয়েছে দেখো, একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান। এই যে কুকুর চলে যাওয়া কিংবা গির্জার নান হেঁটে যাওয়া, এগুলো বলতে কী বোঝানো হচ্ছে, এগুলো বলতে বোঝানো হচ্ছে সংসারের কাজকর্ম স্বাভাবিকভাবে চলতেই আছে। মানে এই যে কবি চলে গেলেন, এর জন্য কিন্তু সংসার কোনো একটা জায়গায় থেমে থাকেনি,
সেই ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে। এরপরে কি রয়েছে, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এই যে অনেকটা সময় যে পেরিয়ে এলো, ঠিক আছে, অনেকটা সময় পেরিয়ে আসার পরও সে অর্থাৎ কবির প্রিয়তমা কবির জন্য অপেক্ষা করছে, সেটা বোঝানো হচ্ছে। আমি একটু আগেই বললাম, মানে কবিতার স্টার্টিংয়েই বলেছি, এটা হচ্ছে সময়ের, মানে এই কবিতা যত এগিয়ে যাবে সময়ের প্রবাহমানতা তোমরা তত ভালোভাবে উপলব্ধি করতে পারবা। আর গির্জার নান মূলত এক ধরনের সন্ন্যাসিনী, ঠিক আছে, সন্ন্যাসিনীকে বোঝানো হয়। আর গির্জা হচ্ছে তোমার বিশেষ একটা ধর্ম অবলম্বনকারী সমাজের উপাসনা স্থল। যেমন আমাদের হিন্দুদের মন্দির, মুসলিমদের মসজিদ, এরকম এরকম একটা উপাসনা স্থলের নাম হচ্ছে গির্জা। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এরপর কি রয়েছে দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তুমি যদি শুধু প্রথম পংক্তিটা ধরে অর্থ গ্রহণ করতে যাও, তাহলে কিন্তু অর্থ পরিষ্কার হবে না। আমরা আমরা তো সবসময়, মানে আমরা যে পথ দিয়ে চলাচল করি তার প্রত্যেকটা পথ কি বাঁধানো পথ তো নয়, অনেক মেঠো পথ থাকে। মেঠো পথে আমরা হেঁটে গেলে তোমার একটা দাগ থাকে, ঠিক আছে। যতক্ষণ আমরা হেঁটে হেঁটে যাতায়াত করতে থাকবো ততক্ষণ কিন্তু সেই দাগটা কিংবা মেঠো ভাবটা কিন্তু থাকবে। যখনই আমরা হাঁটা বন্ধ করে দিব তখনই কিন্তু ঘাস জন্মে যাবে। ঘাস জন্মে যেমন পথটা, মানে চলাচলের পথটা বন্ধ হয়ে যেতে পারে, সেরকম কবির যদি পায়ের দাগ পথে থাকে তাহলে সেই দাগও কিন্তু বৃষ্টির জলে ধুয়ে যেতে পারে। সেই ব্যাপারটা বোঝানো হচ্ছে। ঘাস জন্মালো রাস্তায়, কেন ঘাস রাস্তায় জন্মালো, অনেকটা বছর পার হয়ে গেছে, তারপরেও কিন্তু কবি সেখানে ফিরে আসেননি, কিংবা চলাচলের যে পথটা ছিল সেখানে দীর্ঘদিন ধরে কেউ হাঁটাহাঁটি করে না কিংবা যাতায়াত করে না। এই ব্যাপারটা বোঝাতে বলা হয়েছে ঘাস জন্মানো রাস্তায়। বুঝতেই পারছো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তার বলতে এখানে কবির প্রিয়তমার কথা বোঝানো হচ্ছে। কবির প্রিয়তমা কবির অপেক্ষায় এতটাই সময় কাটিয়ে দিয়েছেন যে তিনি নিজেও সময়ের হিসাব রাখতে ভুলে গেছেন, ঠিক আছে। সেই জন্য বলা হচ্ছে নেমে এলো তার মাথার ওপর পাথরের মতো বছরগুলো। নেক্সট কী রয়েছে দেখো, তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িটা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কবিতার স্টার্টিংয়ে আমি বলেছি এটা চিলির যে গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধের প্রেক্ষাপটে তোমার কবিতাটা রচিত হয়েছে। শুধু চিলির গৃহযুদ্ধের প্রেক্ষাপটের আলোকে দেখলে হবে না, গোটা বিশ্বের আলোকে যদি দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবে। ভারত স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকবার যুদ্ধ লড়েছে, চীনের সঙ্গেও বেশ কয়েকবার যুদ্ধ লড়েছে। মানে পাকিস্তানের সঙ্গে ভারত যতবারই যুদ্ধ লড়েছে জয় অর্জন করেছে, কিন্তু চীনের সঙ্গে মর্মান্তিকভাবে আমরা পরাজয়ের সম্মুখীন হই। মানে চিলি দেশের যেসব নাগরিক রয়েছে তাদের দুঃখ কষ্ট কিন্তু আমরা সম্যকভাবে বুঝতে পারবো। আর যুদ্ধ এলে যুদ্ধের পাশাপাশি কিংবা যুদ্ধর পিছন কী আসবে, যুদ্ধের পিছন ধ্বংস আসবে। ধ্বংস এলে কী হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাই না। এই যে রক্তের এক আগ্নেয় পাহাড় বলতে যুদ্ধের ভয়াবহতার কথা কবি বোঝাতে আগ্নেয় পাহাড়ের দৃষ্টান্ত দিয়েছেন। শিশু আর বাড়িটা খুন হলো, মানে অসামরিক যেসব ব্যক্তি রয়েছেন, যুদ্ধ লাগলে সামরিক মানুষের পাশাপাশি কিন্তু অসামরিক মানুষরাও ক্ষতিগ্রস্ত হয়। শিশু, নারী, পুরুষ নির্বিশেষে বাড়িরা যেমন ধ্বংস হয়, তেমনি অসহায় মানুষরাও কিন্তু ধ্বংসের সম্মুখীন হয়, ঠিক আছে। মানে যুদ্ধ ঘটে গেল, তার মধ্যেও কিন্তু যে মেয়েটি কবির জন্য অপেক্ষা করছিল তার মৃত্যু হলো না। এরপরে কি রয়েছে দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন,
শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। মানে চিলি দেশটা মূলত সমভূমি, চিলি পর্বত সমভূমি, কিংবা বলা যেতে পারে চিলি পর্বত সমতলে বিন্যস্ত একটা দেশ, ঠিক আছে। প্রত্যেকটা দেশের অধিবাসী তাদের নিজের বিশ্বাস অনুযায়ী দেবতাদেরকে মানে। মানুষ কখন, মানে দেবতাদের সম্পর্কে মানুষের মনে প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যায় যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় এবং দেবতাদের কাছ থেকে আশানুরূপ কোনো সাহায্য সহযোগিতা পায় না, ঠিক আছে। তখনই কিন্তু দেবতার ওপর মানুষের মনে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যায়। আর এই যে বলছে না, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। শান্ত হলুদ দেবতা বলতে তোমার দেবতার যে প্রাণহীনতা রয়েছে সেই ব্যাপারটাই কিন্তু প্রকাশ করা হচ্ছে, যেটা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়লো। আর একটা ব্যাপার রয়েছে, পাথরের যেসব কারুকার্য কিংবা ভাস্কর্য, এগুলো তো তোমার কোনো একটা জনজাতির তোমার পরিচয় বহন করে, তাদের কৃষ্টি, শিল্প, সাহিত্য, সংস্কৃতিরও কিন্তু পরিচয় বহন করে। যুদ্ধ হলে বাড়িরা যেমন ধ্বংস হবে, শিশুরা যেমন ধ্বংস হবে, তেমন ধ্বংস হবে মন্দির। আর মন্দিরেই থাকে দেবতারা, মন্দির ধ্বংস হলে দেবতারাও ধ্বংস হবে, সেই ব্যাপারটা বলছে। সেই জন্য বলছে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা বলতে কাদের কথা বোঝানো হচ্ছে? সেই দেশে বসবাসকারী সাধারণ মানুষের কথা বলা হচ্ছে। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। সুখ সমৃদ্ধি ভরা একটা সুন্দর ছবি ফুটিয়ে তুলেছেন, যেখানে ছোট্ট একটা বাড়ি রয়েছে, ভালোবাসায় ঘেরা, ঠিক আছে। ভালোবাসায় ঘেরা বাড়িতে একটা ঝুলন্ত বিছানা রয়েছে, যেখানে কবি সময় কাটাতেন। আর সময় কাটানোর অবকাশে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব তার দৃশ্যপথে চলে আসতো, ঠিক আছে। চিমনি বলতে মূলত তোমার যে ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়ার কথা বলা হচ্ছে। প্রাচীন জলতরঙ্গ এক রকমের এক রকমের আওয়াজ বলা যেতে পারে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। এই যে সুন্দর ভালোবাসায় ঘেরা একটা বাড়ি, তার ধ্বংস হয়ে যাওয়ার কথা কবি খুব সুন্দরভাবে, মর্মান্তিকভাবে এখানে প্রকাশ ঘটিয়েছেন। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। যেখানে ছিল শহর যেখানে ছিল, সেখানে তো অবশ্যই কাঠকয়লা ছড়িয়ে থাকবে, তাই না? যুদ্ধ যদি হয় তাহলে শহরে তো ধ্বংসাবশেষ থাকবে, আর ধ্বংসাবশেষের অংশ হিসেবেই থাকবে হচ্ছে কাঠকয়লা কিংবা দোমড়ানো লোহা। যদি একটা ধরো পাকা বাড়ি ভেঙে যায়, পাকা বাড়ির যে ইয়েগুলো ওঠে, পিলারগুলো ওঠে, সেগুলোর ভিতরে তো লোহা রয়েছে, সেটাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে দোমড়ানো লোহা দেখতে পাওয়া যাবে না। দোমড়ানো লোহা তো দেখতে পাওয়া যাবে, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। যুদ্ধ হলে বাড়ি কিংবা বিষয় সম্পত্তি যেমন ধ্বংস হবে, তেমন প্রাণেরও কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর প্রাণের ক্ষতি হলেই, মানে মানুষের সঙ্গে রক্তের একটা কিন্তু অঙ্গাঙ্গিক সম্পর্ক রয়েছে। মানুষ মারা গেলেই কিন্তু রক্ত ঝরবে, আর রক্ত ঝরলেই সেটা জমাট বেঁধে কালো রূপ গ্রহণ করবে, ঠিক আছে। সেই চিত্রকল্পটা কিংবা সেই ব্যাপারটাই কবি খুব সুন্দরভাবে পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এখানেও কিন্তু অপেক্ষার কথাটা বারবার আসছে। মানে কবি তার প্রিয়জন ছেড়ে, প্রিয়তমাকে ছেড়ে, দেশকে ছেড়ে বহু দূরে চলে গেছেন, কিন্তু সেই দেশে অবস্থিত তার প্রিয়জন কিন্তু কবির ফেরার আশা
ছাড়তে পারেননি, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর আরও কয়েকটা বিষয় রয়েছে, যেমন দেখে নাও, কাঠ কয়লা, এটা কিন্তু সমাসবদ্ধ পদ। এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে হচ্ছে কাঠ পুড়িয়ে তৈরি কয়লা, ঠিক আছে? এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, করতলের কথা যদি বলি, এটা হচ্ছে তোমার সমাসবদ্ধ পদ। এর যদি ব্যাসবাক্য করি তাহলে হবে হচ্ছে করের তল, ঠিক আছে? এটা সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, সমাস আর কিছু আছে কিনা দেখি। হ্যাঁ, জল তরঙ্গ। জল তরঙ্গ যদি এটা সমাসবদ্ধ পদ, যদি এর ব্যাসবাক্য করি তাহলে হবে হচ্ছে জলে সৃষ্ট তরঙ্গ। মোটামুটি এগুলোই রয়েছে তোমার সমাস। করতল, করতল শব্দের অর্থ বলা হয়নি। কর অর্থে হাত, ঠিক আছে? আর তল বলতে ওই হাতের যে তালুটা থাকে সেটা বোঝানো হচ্ছে। করতলের মতো পাতা ছড়ানো, করতলের সঙ্গে তুলনা করা হচ্ছে। মোটামুটি এটুকুই। এখানে তোমার কারক এবং সমাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো না। খুব হালকাভাবে কারক এবং সমাস নিয়ে হালকাভাবে কারক এবং সমাস নিয়ে এখানে আলোচনা করেছি। যদি ডিটেলসে তোমরা কারক এবং সমাস নিয়ে জানতে চাও, মানে এই অসুখী একজন কবিতার ওপর, তাহলে তোমরা ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের কাজের মানে মাধ্যমিকে যে যে বিষয়ের উপর প্রশ্ন হতে পারে, ব্যাকরণ বলো, অতি সংক্ষিপ্ত বলো, রচনাধর্মী বলো, মানে প্রবন্ধ বলো, যে যে বিষয়ের ওপর প্রশ্ন হতে পারে, কিংবা যে যে বিষয়ে তোমার দুর্বলতা রয়েছে, কিংবা তুমি যে বিষয়ে আগ্রহী জানতে, সেই বিষয়টা দেখার জন্য ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেল ভিডিও সেকশন কিংবা প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা একবার ঢু মারতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, বাই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়।